মিছরি না বুঝে প্রশ্ন করল, কেন? দেখবা না কেমনে খুঁটাইয়া খুঁটাইয়া মায়া দেখে? চলো তাড়াতাড়ি। মিছরি অবশ্য নিজ থেকে যেতে হলো না। পলি তাকে টেনে হিঁচড়ে নিজের সঙ্গে করে দাদার ঘরের পেছনের ফটক দিয়ে নিয়ে গেল। বাড়ির পেছনে ফাহমিদার ঘরের জানালায়। ঘরের ভেতর ফাহমিদাকে পেয়ে নারীগুলো যেন হঠাৎই উচ্ছৃঙ্খল হয়ে উঠল। শুধু উচ্ছৃঙ্খল নয়, বরং একে অভদ্রতায় বলা চলে। নারী হয়েও যারা অন্য নারীদের মানুষ না ভেবে পণ্যের চেয়েও নিচে নামিয়ে আনে, তাদের জন্য অভদ্র শব্দটাই যথার্থ। দোষ গুণ চরিত্র রেখে কেন একজন নারীর বুক মুখ চুল হাঁটা চলা যাচাই করতে হবে? এসব এসবেরই বা প্রয়োজন কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, তাদের মতো অমানুষদের কে দিল একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য জীবনসঙ্গী নির্বাচনের অধিকার? না, কেউ দেয়নি। বাঙালিদের এসব দেওয়ার দরকারও পড়ে না। তারা নিজেরাই অধিকার ছিনিয়ে নিতে ওস্তাদ, যা যুগ যুগ ধরে চলে আসছে, হয়তো চলতেই থাকবে। তাই তো নারীর সংসার জীবন অধিকাংশ ক্ষেত্রেই সুখকর হয় না। সাহেরা সর্বপ্রথম পাত্রের মাথা থেকে ঘোমটা সরিয়ে খোপা করা চুলগুলো এলোমেলো করে নেড়েচেড়ে দেখল। সুযোগ পেয়ে অবশ্য হালকা টেনেও দিল। যদি পরচুলা হয়ে থাকে, তবে তার সন্দেহ ভুল প্রমাণিত হলো। মেয়েটির চুল ঘন কালো, কোমর পর্যন্ত লম্বা। এতে সন্তুষ্ট হলেন তিনি। রমেশা জিজ্ঞেস করলেন, সংসারের কাম সব পারো তো নাকি? আমার বকুলের আবার রান্না ভালো হওয়া চাই। নুন ঝাল কম বেশি হলেই পোলার রাগ মাথায় উড়ে যায়। একেবারে বাপের লাহান বদরাগী হয়েছে বলে হাসলেন তিনি। তার সাথে সায় দিল যা আর দুই পুত্রবধূ। সৈদুন্নেছা উঠে এসেছেন এক ফাঁকে। মহিলার কথা শুনে তিনিই উত্তর দিলেন, টুকটাক পারে। আমাগো আবার ভরা সংসার, সবাই একলগে খায়। যতদিন বুড়াবুড়ি বাইচ্চা আছি, ততদিন এমনিই চলবো, পরে হোক যা ইচ্ছা। তাই মাইয়ারা তেমন একটা পাকঘরে যায় না, দরকারও পড়ে না। সকলের দৃষ্টি বৃদ্ধার উপর গিয়ে স্থির হলো। বৃদ্ধা এসে পড়ার টেবিলের পাশে চেয়ারটিতে বসলেন। পুনরায় বললেন, তোমরা শিখাইয়া পড়াইয়া না হয়নি বা? রমেশা মাথা নাড়লেন। তবে মুখ দেখে বোঝা গেল কথাটা হয়তো তেমন পছন্দ হয়নি তার। মেয়ে দেখা পর্ব শেষ করে ফাহমিদাকে ঘরে রেখেই বাইরে এলো সকলে। মিছরি ভাবির উদ্দেশ্যে বলল, মহিলাগুলো খুব বাজে, এভাবে কেউ মেয়ে দেখে? এমনিই তো দেখে। আমারে যখন তোমার মা চাচিরা দেখতে গেছিল, তখন হেরাও আমার হাঁটা দেখছে, চুল দেখছে। শুনছিলাম প্রথম দেখায় নাকি পছন্দ হয় নাই। বিয়া যে হইব সেই আশাও আমার বাপে করে নাই। কিন্তু পরে নাকি তোমার ভাইয়ার জোড়াজুড়িতে বিয়াটা হয়েছে। প্রথম দেখায় রাক্ষসটা উষ্ণা খাইয়া পড়েছে। বলো কি কথা সত্য? তো কি মিছা? আমি তোমারে কখনো মিছা কথা কইছি? একদম না। দুদিকে মাথা নাড়ল মিছরি। ভাইবের কথায় বিশ্বাস করে নিল। সমস্ত কথা শেষে বকুলের চাচা এবার তুলেন দেনা পাওনার কথা। ভাই সাব, মাইয়ারে কিন্তু মাথা থেকে পা পর্যন্ত সাজাইয়া গুছাইয়া দিতে হইব কইলাম। পোলা আমাগো লাখে লাখে একা, কামায় ভালা। কত বড় বড় ঘর থেকে যে প্রস্তাব আইতাছে, ঘর সাজানিও কিন্তু দিতে হইব। কাশেম আলী প্রত্যুত্তরে বলেন, এটা আমনেরা না করলেও আমরা ঠিকই দিতাম। ভাইয়ের সাথে সহমত পোষণ করলেন নজরুল আলম। লোকগুলো সরাসরি যে যৌতুক চাইছে তা সকলের কাছে পরিষ্কার। যদিও সামাজিক প্রেক্ষাপটে বিষয়টা খুবই স্বাভাবিক, তবুও সরাসরি চাওয়ায় আকবর মিয়া অসন্তুষ্ট হলেন। কথাবার্তা শেষ করে বিদায় জানালেন তাদের। পাকা কথা হলো না। ঘটককে দিয়ে পরবর্তীতে জানিয়ে দেওয়ার কথা বলেছেন। তারা যেতেই আকবর মিয়া পুত্রদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, এই বলা বাতিল। পরিবারে কোনো শৃঙ্খলা নাই। যে সংসারের কর্তৃত্ব মায়া মাইন্সের হাতে থাকে, সে সংসারে কখনো সুখ শান্তি থাকে না। তার উপরে আবার সরাসরি যৌতুক চাই। আমরা কি খালি হাতে মাইয়া পাঠামো? দুই পুত্রই বাবার কথায় একমত। নজরুল আলম জিজ্ঞাসা করলেন, তাহলে আব্বা ঘটকরে কি কইয়া দিমু পরের জন্য রাখতে? হ, কইয়া দে। তারপর যে যার মতো চলে গেল নিজ নিজ কাজে।